একটা 38 মিনিট 44 সেকেন্ড থেকে একটা 39 মিনিট 18 সেকেন্ড, মাত্র 34 সেকেন্ডে ঠিক কি ঘটেছিল? কেন সেই বিমান দুর্ঘটনার পর সারা পৃথিবী জুড়ে একের পর এক বিমান বাতিল হচ্ছে অথবা জরুরি অবতরণ করছে? কেন ওই বিমানের নির্মাতা বোয়িং কোম্পানিকে ঘিরে সারা পৃথিবীতে তোলপাড় পড়ে গেছে? বোয়িং কি বিমান জগতের মাফিয়া হয়ে উঠেছে? কেন সেই বিমান দুর্ঘটনার পর বোয়িং এর বিক্রি একেবারে তলানিতে ঠেকে গেছে? দেশ বিদেশের এতগুলো তদন্তকারী দল পারবে আমেদাবাদ বিমান দুর্ঘটনার সব সত্যি তুলে আনতে? আপনার পরবর্তী বিমান যদি বোয়িং হয় তাহলে আপনি নিশ্চিন্তে বিমান যাত্রা করতে পারবেন। নমস্কার, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন প্রশান্তস ক্যানভাস। সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর অনেকগুলো দিন পেরিয়ে গেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের অংশগুলো এখন বাতিল বর্জ্যে পরিণত হয়েছে। আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারতবর্ষে তৈরি হয়েছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। যেহেতু ওই বিমানে ইংল্যান্ডের বেশ কয়েকজন যাত্রী ছিলেন, তার জন্য ওই বিমানের দুর্ঘটনার তদন্তের জন্য ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছে ইউকে ইনভেস্টিগেশন টিম। The UK's Air Accidents Investigation Branch has also confirmed it is deploying a multidisciplinary team to support the Indian-led investigation, again in accordance with Annex 13 due to the presence of British nationals. যেহেতু বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং আমেরিকার, তার জন্য আমেরিকা থেকে এসছে এনটিএসবি অর্থাৎ ন্যাশনাল ট্রান্সপোর্ট সিকিউরিটি ব্যুরোর একটি টিম, এবং এসছে বোয়িং সংস্থার একটি দল, যাদের মধ্যে রয়েছে এরোস্পেস ইঞ্জিনিয়ার নামক একটি সংস্থার প্রতিনিধিরা, যারা সেই দুর্ঘটনাগ্রস্ত বোয়িং 787-8 ড্রিমলাইনারের ইঞ্জিন সরবরাহ করে। সর্বশেষ এই বিমান দুর্ঘটনার তদন্তে যোগ দিয়েছে রাষ্ট্রসংঘের একটি প্রতিনিধি দল, ইকাও অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। 4টে আন্তর্জাতিক দলের উপস্থিতিতে ভারতের তদন্তকারী দল এএআইবির সামনে এখন সবথেকে বড় প্রশ্ন দুটি, যে AI-171 787-8 ড্রিমলাইনার বিমানে সেদিন ঠিক কি ঘটেছিল, এবং দ্বিতীয় প্রশ্ন কেন ঘটেছিল। প্রথম প্রশ্নের উত্তর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 1 মাসের মধ্যে খুঁজে পেতে হবে বা সেই সম্পর্কে রিপোর্ট প্রকাশ করতে হবে। অর্থাৎ প্রথম প্রশ্নের রিপোর্ট প্রকাশিত হবে 12ই জুন কিংবা তার আশেপাশে। আর দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ কেন ঘটেছিল, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ, সেই দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজে পেতে হয়তো আরেকটু সময় লাগবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেই সময়টা 1 বছরও হতে পারে। মনে রাখবেন, এই তদন্ত পৃথিবীর শ্রেষ্ঠ রহস্য গল্পের থেকেও জটিল এবং আকর্ষণীয়। তদন্তকারী দলের সামনে তদন্তের জন্য 2টি ক্লু। প্রথমটি ফ্লাইট ডেটা রেকর্ডার এবং দ্বিতীয়টি ককপিট ভয়েস রেকর্ডার অর্থাৎ সিভিআর, যাকে আমরা এক কথায় বলি ব্ল্যাক বক্স। এই ফ্লাইট ডেটা রেকর্ডার এটি উদ্ধার হয় ঘটনার ঠিক পরের দিন সেই মেডিকেল কলেজের ছাদ থেকে, আর সিভিআর মানে ককপিট ভয়েস রেকর্ডার সেটি উদ্ধার হয় ঘটনার 4 দিন পরে 16ই জুন ধ্বংস। ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর এ থাকে দীর্ঘ 25 ঘন্টার বিমানের যাবতীয় খুঁটিনাটি, অর্থাৎ বিমানের পাখাগুলোর অবস্থান, তাদের ল্যান্ডিং গিয়ারের অবস্থান, বিমানের অন্যান্য যন্ত্রপাতির অবস্থান। আর ককপিট ভয়েস রেকর্ডার অর্থাৎ সিভিআরে থাকে বিমানের ককপিটে পাইলট এবং কো পাইলটের মধ্যে কথাবার্তা, তাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের সময় কি কথাবার্তা হয়েছিল, অন্যান্য যন্ত্রপাতির আওয়াজ এবং পারিপার্শ্বিক অঞ্চলে কোনো যদি অস্বাভাবিক আওয়াজ হয়ে থাকে, সেই সমস্ত কিছু রেকর্ড করা থাকে ককপিট ভয়েস রেকর্ডারে। প্রথমে খবরে উঠে আসে
যে এই ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্সের দুটি অংশ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এর ডেটা পুনরুদ্ধারের জন্য এগুলোকে নিয়ে যাওয়া হবে আমেরিকার ল্যাবে। AI crash probe is concerned. We're now learning that the black box will be sent to the United States and all the data in it will be recovered in the US itself, US air safety body, that is to take the black box to the United States. However, it will stay under Indian protection. কিন্তু পরবর্তীকালে সরকার জানায় যে না, ব্ল্যাক বক্সের দুটি অংশের ডেটা পুনরুদ্ধার হবে AAIBর দিল্লির ল্যাবে। জুন মাসের 24-25 তারিখ নাগাদ জানা যায় যে ব্ল্যাক বক্সের দুটি অংশ FDR এবং CVR এর যাবতীয় তথ্য দিল্লির ল্যাবে ডাউনলোড করা সম্ভব হয়েছে। Now clear that the black box, which has two components, a digital flight data recorder and a cockpit voice recorder, those have been successfully accessed. The data has been downloaded. All of this has taken place in Delhi. তাহলে কি খুব দ্রুতই প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ সেদিন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিমানের ভেতর কি ঘটেছিল সেটি জানা যাবে? কি ঘটেছিল সেই মাত্র 34 সেকেন্ডে অপেক্ষা করছে সারা পৃথিবী। যদি আর কয়েকদিনের মধ্যে জানতে পারা যায় যে ওই 34 সেকেন্ডে কি ঘটেছিল, তাহলেই তারপর তদন্ত শুরু হবে সব থেকে বড় প্রশ্নের, কেন এই বিমান দুর্ঘটনা? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে হলে তদন্তকারী দলের সামনে দুটি পক্ষ। প্রথম পক্ষ অর্থাৎ এয়ার ইন্ডিয়া, বিমান পরিবহনকারী সংস্থা, আর দ্বিতীয় পক্ষ বোয়িং, বিমান নির্মাণকারী সংস্থা। প্রথম পক্ষ অর্থাৎ এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা হবে পাইলট পারফরমেন্স এবং ট্রেনিং রেকর্ড, অর্থাৎ বিমানের পাইলটদের এই 787-8 ড্রিমলাইনার বিমান চালানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ ছিল কি না এবং আপৎকালীন পরিস্থিতি সামলানোর জন্য তাদের ট্রেনিং হয়েছিল কি না। 2 নম্বর, মেইনটেনেন্স হিস্ট্রি, অর্থাৎ ওই দুর্ঘটনাগ্রস্ত 787-8 ড্রিমলাইনার বিমানটির কবে কবে মেইনটেনেন্স করা হয়েছিল, কোনো ত্রুটি মেরামত সাম্প্রতিককালে করা হয়েছিল কিনা। 3 নম্বর, জ্বালানির মান এবং পদ্ধতি, অর্থাৎ বিমানে যে জ্বালানি ব্যবহার করা হয়েছিল তা উপযুক্ত মানের ছিল কিনা। 4 নম্বর, উড়ানের নিয়ম কানুন মেনে বিমানটিকে আকাশে ওড়ার অনুমতি দেওয়া হয়েছিল কিনা। 5 নম্বর, ককপিটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ, ম্যানেজমেন্ট এবং টিম ওয়ার্ক ঠিকঠাক হয়েছিল কিনা। এবার তদন্তকারী সংস্থার সামনে বিমানের নির্মাণকারী সংস্থা আমেরিকার অত্যন্ত বিখ্যাত কিন্তু বিতর্কিত বোয়িং সংস্থা। এই বোয়িং সংস্থার ক্ষেত্রে দেখা হবে মূলত 5টি বিষয়। প্রথম, এয়ারক্রাফটের নকশা এবং সিস্টেম ঠিকঠাক ছিল কিনা। 2 নম্বর, দেখা হবে যে বোয়িং সংস্থা তার ক্লায়েন্ট এয়ার ইন্ডিয়াকে বিমানের রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত পরামর্শ দিয়েছিল কিনা। 3 নম্বর, বিমানে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ঠিকঠাক ছিল কিনা। 4 নম্বর, বিমান যেখানে নির্মাণ হয়েছিল সেই জায়গায় নির্মাণগত যাবতীয় পরিকাঠামো ঠিকঠাক ছিল কিনা। 5 নম্বর, আগের দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে বোয়িং 787-8 ড্রিমলাইনারের জন্য উপযুক্ত ব্যবস্থা এবং পরামর্শ দিয়েছিল কিনা। এমন হতে পারে যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর দেখা গেল যে বিমান পরিবহনকারী সংস্থা এয়ার ইন্ডিয়া এবং বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং দুপক্ষেরই কিছু ত্রুটি থেকে গেছে, আর যার ফলেই ঘটেছে এই পৃথিবীকে চমকে দেওয়া এত বড় দুর্ঘটনা। কিন্তু আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরে সারা পৃথিবী জুড়ে বিমান যাত্রায় যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তা কি আদৌ কাটবে? সত্যি কি যাত্রীরা নিরাপদ হবেন? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর
অর্থাৎ 12ই জুনের পর সারা পৃথিবী জুড়ে কিন্তু একের পর এক বিমান বাতিল অথবা যাত্রা বাতিল করে মাঝপথে নেমে আসার ঘটনা ঘটছে এবং তা ঘিরেই সারা পৃথিবীর মানুষের মধ্যে বিমান পরিবহন নিয়ে একটা বড় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কের শেষতম উদাহরণ গত 30 জুন জাপান এয়ারলাইন্সের একটি বিমান চীনের সাংহাই থেকে জাপানের টোকিও যাবার সময় 36,000 ফুট উপর থেকে মাত্র 10 মিনিটে আচমকা 26,000 ফুট নিচে নেমে আসে যান্ত্রিক গোলযোগের কারণে। জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বিমানের ভেতরে থাকা 191 জন যাত্রী। তারা ধরেই নিয়েছিলেন হয়তো এ যাত্রায় আর রক্ষে পাওয়া যাবে না, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মতোই পরিণতি হবে বিমানের যাত্রীদের। তাই তারা শেষ মুহূর্তে অক্সিজেন মাস্ক ব্যবহার শুরু করেছিলেন বিমানের প্রতিটি যাত্রী। এমনকি তারা তাদের ইন্স্যুরেন্সের খুঁটিনাটি, সম্পত্তির খুঁটিনাটি মেসেজ করে তাদের প্রিয়জনকে জানানো শুরু করেছিলেন শেষ বিদায়। A Japan Airlines flight from Shanghai to Tokyo nosedived nearly 26,000 feet after sudden cabin pressurization failure, prompting an emergency landing in Osaka. শেষ পর্যন্ত বিমানের পাইলট এবং কোপাইলট কোনো রকমে জরুরি অবতরণ করিয়ে সেই যাত্রীদেরকে এই যাত্রায় রক্ষা করে। আর এই যতগুলো বিমান দুর্ঘটনা ঘটছে কিংবা জরুরি অবতরণ ঘটছে বিমানের, তখনই বেশি করে যে কোম্পানিটির নাম উচ্চারিত হচ্ছে তার নাম হচ্ছে বোয়িং, দ্য আমেরিকান জায়ান্ট। সারা পৃথিবীর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বোয়িং সংস্থার বিমানের নানা রকম ত্রুটি নিয়ে ইতিমধ্যেই সারা পৃথিবী জুড়ে সরব হয়েছেন। আমি আজকের ভিডিওতে আপনাদের বোয়িং সংস্থা নিয়ে এমন কিছু তথ্য তুলে ধরব যে তথ্যগুলো শুনবার পর আপনাদের মনে হবে যে বোয়িং সংস্থা কি সত্যি অ্যাভিয়েশন জগতের মাফিয়া হয়ে উঠেছে। বোয়িং সংস্থার বিমানে আকাশযাত্রা কি সত্যি নিরাপদ আছে? 1916 সালে উইলিয়াম ই বোয়িং আমেরিকার ওয়াশিংটনে প্রতিষ্ঠিত করেছিলেন প্যাসিফিক এরো প্রোডাক্টস কোম্পানি। সেটি পরের বছর নাম বদলে হয় বোয়িং এয়ারপ্লেন কোম্পানি। 1997 সালে বোয়িং কোম্পানি ম্যাকডোনাল্ড ডগলাস কোম্পানির সঙ্গে মিশে যায়। তার হেডকোয়ার্টার প্রথমে চলে আসে চিকাগো আর তারপর সেখান থেকে ভার্জিনিয়া। সারা পৃথিবীতে প্রায় 150টি দেশ বোয়িং কোম্পানির বিমান কেনার ক্লায়েন্ট। একমাত্র ইউরোপের এয়ারবাস হচ্ছে বোয়িং এর প্রতিদ্বন্দ্বী। কিন্তু বিমানের জগতে বোয়িং এর এই একচ্ছত্র আধিপত্যের ওপর একটু একটু করে জমছে সন্দেহের মেঘ। বোয়িং মানেই বিশ্বস্ততা, এমনটাই ছিল বোয়িং কোম্পানির পক্ষে প্রচার। সারা পৃথিবীতে মানুষ বিশ্বাস করতেন সে কথা। কিন্তু 2018-19 সালে বোয়িং কোম্পানির 737 ম্যাক্স নামক বিমানের 2টি দুর্ঘটনায় প্রায় 436 জন যাত্রীর মৃত্যুর পরেই শুরু হয় বোয়িংকে নিয়ে সারা পৃথিবী জুড়ে বিতর্ক। The Boeing saga this past year is an example of how not to handle a crisis. A relatively small design issue that exploded into a massive catastrophe. 2019 সালের মার্চ মাসে সারা পৃথিবীর প্রায় 280টি দেশে 737 ম্যাক্স বিমানকে 20 মাসের জন্য বসিয়ে দেওয়া হয়। তদন্তে উঠে আসে 737 ম্যাক্স বিমানে ব্যবহার করা একটি সফটওয়্যারের গুরুতর গোলযোগের কারণেই এই বিমান দুর্ঘটনা এবং এত মানুষের মৃত্যু। আমেরিকার আদালতে প্রায় 2.5 মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিয়ে সে যাত্রায় রক্ষা পায় বোয়িং। এছাড়া বিমানের যাত্রীদের পরিবারকে প্রচুর টাকা জরিমানা দিতে হয় বোয়িংকে। কিন্তু এখানেই শেষ হলো না বোয়িং বিতর্কে।
এরপর বোয়িংকে ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয় তার কেন্দ্রে তাদের তৈরি করা দুটি বিমান 787 ড্রিমলাইনার এবং 777 বিমানটি। মনে রাখুন, আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে যে বিমানটি যাত্রী পরিবহন করছিল সেই বিমানটি কিন্তু সেই বোয়িং 787 ড্রিমলাইনার মডেলের। 2011 সালে বিপুল উন্মাদনার সঙ্গে বোয়িং বাজারে আনে 787 ড্রিমলাইনার বিমানটিকে। প্রচার করা হয় যে এটি পৃথিবীর সবথেকে নিরাপদতম এবং আরামদায়ক বিমান। The Dreamliner is the plane of the future. কিন্তু বাজারে আসার 2 বছরের মধ্যেই 787 ড্রিমলাইনারের স্বপ্ন ভাঙতে শুরু করে। 2013 সালে আমেরিকার বোস্টন বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি 787 বিমানে আগুন ধরে। এর ঠিক 9 দিন পরে আবার জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ একটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিমানের কেবিনে ধোঁয়া দেখা যায়। এরপরে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কিছুদিনের জন্য 787 ড্রিমলাইনার বিমানগুলোকে বসিয়ে দেয়। The United States Federal Aviation Authority. Within 24 hours, the U.S. safety regulator, the Federal Aviation Administration, grounded the 787. All 50 of the new Boeing 787 Dreamliners have now been grounded. 2025 সালের জানুয়ারিতে 787-8 মডেলের একটি বিমান উচ্চতা ধরে রাখতে না পারার জন্য জরুরিকালীন ভিত্তিতে নাইজেরিয়ার বিমানবন্দরে নামতে বাধ্য হয়। আর এবছরে গত 7ই জুন এয়ার ইন্ডিয়ার একটি বিমান দিল্লি থেকে প্যারিস যাবার পথে শারজায় জরুরি ভিত্তিতে নামতে বাধ্য হয়, কারণ কেবিনে পোড়া গন্ধ এবং বৈদ্যুতিক সংযোগের গোলযোগ দেখা গেছে। ড্রিমলাইনারের এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে আজ থেকে প্রায় 10 বছর আগে সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ টেলিভিশন কোম্পানি আল জাজিরা তৈরি করা একটি তথ্যচিত্র বোয়িং দ্য ব্রোকেন ড্রিম। সারা পৃথিবীতে সেই তথ্যচিত্র হইচই ফেলে দেয়। সেই তথ্যচিত্রে আল জাজিরা তুলে আনেন বোয়িং সংস্থার 787 ড্রিমলাইনার বিমান তৈরির ব্যাপারে নানা রকম গুরুতর অভিযোগ। উঠে আসে বোয়িং 787 এর রোমহর্ষক কাহিনী। 1997 সালে ম্যাকডোনেল কোম্পানির সঙ্গে মিশে যাবার পরেই বোয়িং তার বিজনেস মডেলে আমূল পরিবর্তন নিয়ে আসে। ব্যয় কমিয়ে অতিরিক্ত মুনাফা গড়ে তোলার জন্য বোয়িং সংস্থার বিরুদ্ধে বোয়িং 787 নির্মাণের ক্ষেত্রে গুণমানের সঙ্গে আপোষ করার গুরুতর অভিযোগ উঠে আসে এই তথ্যচিত্রে। বোয়িং এর এক ইঞ্জিনিয়ার সিনথিয়া কোল এই তথ্যচিত্রে বলেন, I thought that quality would suffer and the integrity of the product would suffer. বোয়িং এর আরেক ম্যানেজার আক্ষেপ করে বলেন, I feel that that legacy and that history and that competence has been hijacked by a bunch of corporate thugs. বোয়িং 787 তৈরির পুরো কাজটিকেই আউটসোর্সিং করা হয়, অর্থাৎ তার বিভিন্ন যন্ত্রাংশ তৈরির গুরু দায়িত্বগুলো দেওয়া হয় বাইরের কোম্পানিগুলোকে, যা বোয়িং এর ইতিহাসে এর আগে কোনোদিন ঘটেনি। বোয়িং শুধুমাত্র বাইরের কোম্পানির তৈরি করা যন্ত্রাংশগুলোকে একত্রে এনে অ্যাসেম্বল করার কাজ করতে থাকে। আল জাজিরার তথ্যচিত্রের গোপন ক্যামেরায় ধরা পড়ে একটা গুরুতর অভিযোগ। বোয়িং 787 বিমানে যে সমস্ত কর্মীরা তার অ্যাসেম্বল অর্থাৎ বিভিন্ন যন্ত্রাংশ এক জায়গায় এনে বিমানটিকে নির্মাণের কাজ করছিল, তারা অনেকেই নাকি ঠিক তার আগে বাজারে রাস্তায় বার্গার বিক্রি করার কাজ করত। বোয়িং 787 এবং বোয়িং 777 এই দুটি বিমানের ক্ষেত্রে নির্মাণে
বোয়িং কোম্পানির পক্ষ থেকে যাবতীয় ত্রুটি নিয়ে সব থেকে বেশি সরব হন বোয়িং সংস্থারই দুজন উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার, জন বার্নেট এবং সাম সালেপোর। জন বার্নেট বোয়িং সংস্থার একজন ইঞ্জিনিয়ার, যিনি দীর্ঘ 30 বছর বোয়িং সংস্থায় চাকরি করেছেন সাউথ ক্যারোলিনায় বোয়িং 787 এর যে অ্যাসেম্বলি প্ল্যান্ট ছিল, সেই অ্যাসেম্বলি প্ল্যান্টে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে। আর সেই সময় জন বার্নেটের চোখে ধরা পড়ে বোয়িং 787 বিমান তৈরি করার ক্ষেত্রে কি ধরনের অবহেলা ঘটছে বোয়িং কোম্পানির পক্ষ থেকে। একেবারে অদক্ষ কর্মচারী দিয়ে একেবারে তাড়াহুড়ো করে বোয়িং বিমানটিকে তৈরি করা হচ্ছে বলে জন বার্নেট অভিযোগ করেন। এই সমস্ত ঘটনায় তীব্র মানসিক চাপে 2017 সালে বোয়িং কোম্পানি থেকে অবসর নেন জন বার্নেট। আর অবসর নেওয়ার পরেই জন বার্নেট অভিযোগ দায়ের করেন আমেরিকার FAA, ফেডারেশন অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। তিনি অভিযোগ করেন যে বোয়িং কোম্পানির পক্ষ থেকে 787 বিমানগুলো নির্মাণের ক্ষেত্রে সাংঘাতিক রকমের ত্রুটি থেকে যাচ্ছে। একজন কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ারের চোখে ধরা পড়ে যে 787 বিমানকে যেরকম নিরাপদতম বিমান বলে প্রচার করা হচ্ছে, নির্মাণের ক্ষেত্রে সেই গুণমান বজায় থাকছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জন বার্নেটের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করলেও সেই তদন্তে সামান্য কিছু ত্রুটি নিয়ে বোয়িং কোম্পানিকে FAA সতর্ক করলেও মূল অভিযোগগুলো নিয়ে FAA তেমন গুরুত্ব দেয়নি বলেই জন বার্নেটের অভিযোগ। FAA এর কাছে এর সঠিক তদন্ত না পেয়ে এরপর জন বার্নেট পৃথিবীর বিখ্যাত মিডিয়া আল জাজিরা থেকে আরম্ভ করে নিউ ইয়র্ক টাইমস সমস্ত নিউজ মিডিয়াগুলোর কাছে মুখ খুলতে শুরু করে। শেষ পর্যন্ত 2023 সালে সাউথ ক্যারোলিনার ডিস্ট্রিক্ট US কোর্টে জন বার্নেট বোয়িং 787 বিমানের ক্ষেত্রে বোয়িং সংস্থার অবহেলা এবং ত্রুটি নিয়ে একটি মামলা দায়ের করে। কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটে 2024 সালের 9 মার্চ। মামলার কাজে জন বার্নেট গেছিলেন সাউথ ক্যারোলিনায়, উঠেছিলেন একটি হোটেলে, আর সেই হোটেলের পার্কিংয়ে নিজের গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় জন বার্নেটকে। A Boeing whistleblower has been found dead in the US. His name is John Barnett. তদন্তে উঠে আসে যে জন বার্নেট নাকি আত্মহত্যা করেছেন। They found him dead inside his truck. It was parked at his hotel's car park. And cause of death? Apparently self-inflicted wounds. কিন্তু যে মানুষটি দীর্ঘ 7 বছর ধরে বোয়িং কোম্পানির এই অবহেলা নিয়ে সরব ছিলেন, বুক চিতিয়ে লড়াই করেছেন, মামলা ঠুকেছেন, তিনি কেন সেই মামলার কাজে গিয়ে আত্মহত্যা করবেন? এ প্রশ্নে তোলপাড় পৃথিবী। আজও মানুষ বিশ্বাস করেন না যে জন বার্নেটের মতো মানুষ আত্মহত্যা করেছেন। কিন্তু জন বার্নেটের মৃত্যুতেও বোয়িং সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে লড়াইয়ের শেষ হলো না, বরঞ্চ জন বার্নেট যেখানে শেষ করলেন সেখান থেকেই যেন জন বার্নেটের ব্যাটন নিয়ে দৌড় শুরু করলেন আরেকজন ইঞ্জিনিয়ার, বোয়িং সংস্থারই ইঞ্জিনিয়ার সাম সালেপোর। সাম সালেপোর ছিলেন বোয়িং সংস্থার একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। দীর্ঘ 10 বছর কাজ করেছেন বোয়িং সংস্থায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে। বিশেষ করে 787 এবং 777 এই মডেলের মতো বড় বিমানের মডেলগুলোর ক্ষেত্রে সাম সালেপোর ছিলেন একজন বিশেষজ্ঞ। সেই সাম সালেপোর 2024 সালে বোয়িং সংস্থার বিরুদ্ধে 787 এবং 777 বিমানের নির্মাণের ক্ষেত্রে গুরুতর অভিযোগ এবং গুণমানের সঙ্গে আপোষ করার মতো ঘটনা নিয়ে
অভিযোগ দায়ের করলেন ফেডারেশন অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকার অ্যাভিয়েশন বিষয়ের সর্বোচ্চ সংস্থার কাছে। অভিযোগ দায়ের করলেন আমেরিকার শ্রম দপ্তরের সর্বোচ্চ সংস্থা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন OSH এর কাছে 2024 সালের প্রথমে। নড়ে চড়ে বসলো সারা পৃথিবী। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করলো ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA। এই তদন্তে FAA এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠল সারা পৃথিবী। বিষয়ের গভীরতা চিন্তা করে স্যাম সালোপোরের অভিযোগ নিয়ে বোয়িং সংস্থার বিরুদ্ধে তদন্তে এগিয়ে এলো আমেরিকান সেনেটের পার্মানেন্ট সাব কমিটি। সেই তদন্তে স্যাম সালোপোর আমেরিকান সেনেট সদস্য জস হাউলের কাছে তার যে অভিযোগ, তার যে বয়ান রেখেছিলেন, সেই বয়ানের কিছু অংশ ইউটিউব থেকে আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা বুঝতে পারবেন স্যাম সালোপোর কি মারাত্মক অভিযোগ এনেছিলেন বোয়িং সংস্থার বিরুদ্ধে 787 এবং 777 বিমানের নির্মাণের ক্ষেত্রে। শুনুন সেনেট সদস্য জস হাউলের কাছে কি মারাত্মক অভিযোগ করছেন স্যাম সালোপোরের মতো একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বোয়িং সংস্থার বিরুদ্ধে। Are these planes safe? Right now, from what I've seen, the airplanes are not being built per spec and per requirement. স্যাম সালোপোর স্পষ্ট বলছেন 787 এবং 777 বিমানগুলোর যত বয়স বাড়বে তত এর নিরাপত্তা একদম কমে যাবে। So your testimony is the 787 line and the 777 line are you think are not. Well, they are doing stuff that increases the risk factors. Okay, when you increase the risk factors, you know, it's not just one. You are doing stress concentrations, that those stress concentrations, like, you know, breaking a paper clip, you know, you do it once or twice, it doesn't break, but it breaks at some time. As the plane gets older, you know, all of these things that, you know, you took, you know, you said it's not a safety issue, it becomes a safety issue. মার্কিন সেনেট সদস্য জস হাউলে সালোপোরকে জিজ্ঞাসা করছেন যে তিনি বোয়িং কোম্পানিকে এই ত্রুটিগুলো নিয়ে জানিয়েছিলেন কিনা। উত্তরে সালোপোর বলছেন তিনি বোয়িং কোম্পানিকে এই ত্রুটিগুলো নিয়ে জানালে তার জুটেছে ট্রান্সফার, হুমকি এবং নানা রকম অপমান। The company's response to you was to threaten you? Threaten you, sideline you, you know, transfer. স্যাম সালোপোরের করা এই গুরুতর অভিযোগগুলো নিয়ে তদন্ত শেষ করেছে ফেডারেশন অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন 2024 সালের ডিসেম্বর মাসে। কিন্তু অবাক কাণ্ড, 2025 সালের জুন মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনো সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি আমেরিকার অ্যাভিয়েশনের সর্বোচ্চ সংস্থা ফেডারেশন অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। 12 জুন আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর আবার সরব হয়েছেন স্যাম সালোপোর। তার পক্ষে তার আইনজীবী FAA কে চিঠি দিয়ে দাবি করেছেন যে অবিলম্বে বোয়িং সংস্থার বিরুদ্ধে যে তদন্ত করা হয়েছিল সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হোক। এখানে খেয়াল রাখবেন জন বার্নেট এবং স্যাম সালোপোর দুজনেই যে বিমানটিকে নিয়ে বিশেষ করে অভিযোগ করেছিলেন সেই 787-8 মডেলের বিমানেরই কিন্তু দুর্ঘটনা ঘটেছিল 12 জুন আহমেদাবাদে, এবং এই দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল 11 বছরের পুরনো। অর্থাৎ জন বার্নেট এবং স্যাম সালোপোর যে অভিযোগ করেছিলেন যে যত সময় যাবে তত এই বিমানগুলোর নিরাপত্তা ক্রমশ কমে আসবে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা কি সেদিকেই ইঙ্গিত করছে? আমি জানি না, হয়তো সারা পৃথিবীর বিশেষজ্ঞরাও জানেন না, তারা সন্দিহান যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশিত হলে সত্যি সত্যি সেখান থেকে বোয়িং সংস্থার অবহেলার প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে বোয়িং সংস্থার বিরুদ্ধে সত্যিকারের কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, কিংবা তদন্তে বোয়িং সংস্থার বিমান নির্মাণের ক্ষেত্রে যদি সত্যি সত্যি ত্রুটি খুঁজে পাওয়া যায় তা তদন্ত রিপোর্টে প্রকাশিত
হবে কি না। এর আগেও বোয়িং সংস্থার বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে অভিযোগ উঠেছে, তদন্ত হয়েছে, কিন্তু তেমন ভাবে কোনো ব্যবস্থা হয়নি। আমরা জানি না যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার সঙ্গে বোয়িং কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যি সত্যি কোনো যোগাযোগ আছে কিনা। আমরা অপেক্ষা করব আগামী দিনে যেন সত্যি সত্যি সমস্ত অভিযোগকে সঠিকভাবে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, আকাশ আবার যেন নিরাপদ হয় মানুষের জন্য। আমার চ্যানেল প্রশান্ত ক্যানভাসে এমনই নানা বিশ্বজুড়ে ঘটে চলা ঘটনার বিতর্ককে তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করব। কেমন লাগছে জানাবেন।